অরিন্দম, তুই আর ছেলে পেলি না, ওর হয়ে কথা বলতে এসেছিস? চুইংগামের মোড়ক ছিঁড়তে ছিঁড়তে বলল অবরালিকা। অরিন্দমের নাম শুনলেই ওর গা ভিত্তি জ্বলে যায়। এতটাই বিরক্তিকর ওই ছেলেটা যে টুটুদি যখন ঠিক করলো তার ছেলের নাম অরিন্দম রাখবে, তীব্র প্রতিবাদ করেছিল অবরালিকা। অরিন্দম, এই নামটাই ক্যাবলামির চূড়ান্ত। তার মাস্তুতো দিদির ছেলে যে তাকে মাসি ডাকবে, তার নাম অরিন্দম, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অরিন্দম নামটার উপর অপরার এত রাগের কারণ, এই নামটা যে ছেলেটার, তাকে দু চোখে সহ্য হয় না। রোগা পটকা চেহারা, চুলের কোনো স্টাইল বলে কিছু নেই, যেমন তেমন জামা প্যান্ট পরে কলেজে চলে আসে, সস্তা সানগ্লাস পরে, সবসময় হাসে। অবশ্য এগুলো কোনোটাই আসল কারণ নয়। আসল কারণ হলো, এক সপ্তাহ আগে এই ছেলেটা অবরাকে প্রপোজ করেছে, আর তারপর থেকেই ওকে অসহ্য লাগছে অবরার। ক্লাস 8-এ রঞ্জনা ওকে জিজ্ঞেস করেছিল, তোর কেমন ছেলে পছন্দ রে? অবরা উত্তর দিয়েছিল, রণবীর কাপুরের মতো ছেলে, যে স্মার্ট হবে, হ্যান্ডসাম আর এক্সট্রিমলি গুড লুকিং হবে, চার্মিং হবে, দারুণ কথা বলবে, ড্রেস সেন্স মারাত্মক হবে, আর সবচেয়ে বড় কথা, ওর জন্য সব মেয়ে পাগল হবে, কিন্তু সে পাগল হবে আমার জন্য। রঞ্জনা বড় বড় চোখ করে তাকিয়েছিল ওর দিকে, তারপর বলেছিল, হ্যাঁ হতেও পারে, তোকে যা দেখতে, তোর জন্য রণবীর কাপুরও পাগল হতে পারে। তা ভুল কিছু বলেনি রঞ্জনা। ওকে যে মার কাটারি রকমের দেখতে, সেটাও ছোটবেলা থেকেই জানে। কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে সবাই ওর মাকে বলতো, রূপা, তোর মেয়ে তো তোকেও পিছনে ফেলে দেবে রে, এখনই যা রূপ ওর। মা হাসতো আর বলতো, মেয়েটা কার? গর্বে ফুলে উঠতে উঠতে আমরা দেখত বাবা এক মনে বসে খবরের কাগজ পড়ে যাচ্ছে। অভ্রার কাছে প্রথম প্রেমের প্রস্তাব আসে 13 বছর বয়সে। যে সেই প্রস্তাব দিয়েছিল তার বয়স অন্তত অভ্রার ডবল। সেদিন একটা অদ্ভুত ফিলিং হয়েছিল অভ্রার, নিজেকে বিশ্ব সুন্দরী মনে হয়েছিল। তারপর থেকে আজ অব্দি মোট কতগুলো প্রপোজাল যে পেয়েছে, সেটা গুনতে গেলে ফার্স্ট ইয়ারের সেশন শেষ হয়ে যাবে, কিন্তু গোনা শেষ হবে না। কিন্তু অভ্রার স্বপ্নের রণবীর কাপুর আজ অব্দি ওর জীবনে আসেনি, আর অভ্রা ভীষণ লয়াল এইসব দিক থেকে। এবার তারা যদি ওর পিছনে পিছনে ঘোরে উত্তরের আশায়, অভ্রা কি করবে? ও যে হ্যাঁ না কিছুই বলছে না, এর থেকে যদি ওরা উত্তর বুঝতে না পারে, তাতে ও কি করবে? আর কেউ যদি নিজের হাত কেটে রক্ত দিয়ে তাকে চিঠি লিখতে চায়, মদ খেয়ে খেয়ে লিভার খারাপ করতে চায়, সে কি করতে পারে? কারুর আঙুল কাটা থামানোর জন্য, লিভার বাঁচানোর জন্য তো আর ও হ্যাঁ বলে দিতে পারে না। পাড়ার ভুলো কুকুরটা 4টে বাচ্চা দিয়েছিল, একটা গাড়ি চাপা পড়েছে, 3টে আছে। আমাদের বাড়ির পাশের গলিটায় ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছি, একটা চট আর তার সাথে একটা ছেঁড়া কাপড় পেতে দিয়েছি। সকাল বিকেলের বেঁচে যাওয়া খাবার ওদের দিয়ে আসি। ভুলোটা আমার খুব নেওটা, আমাকে দেখলেই লেজ নাড়াতে নাড়াতে ছুটে আসে। ডায়েরিটা এই অবধি লেখার পরেই পিঠে একটা চাপড়, মুখ ঘুরিয়ে দেখি গোগো। কি লিখছে বাস, প্রেমপত্র? বলেই ওর সেই বিরক্তিকর খিক খিক হাসিটা গোগো হাসলো। এই হাসিটা দেখলেই আমার ছোটবেলায় দেখা একটা শোয়ের কথা মনে পড়ে যায়, যেখানে একটা টাকমাথা বুড়ো শুধু নাকে নস্যি নিত আর খিক খিক করে হাসতো। গোগোর মাথায় যদিও এক মাথা চুল, তবু কেন জানি না সেই বুড়োর সঙ্গে ওর মিল খুঁজে পাই আমি। তোর বাপের বিয়ের রেজিস্ট্রির সার্টিফিকেট লিখছি রে শালা, আমি বললাম। আমার বাপ? সে মাল আমার বিয়ে করছে নাকি? শালা নেমন্তন্ন করলো না তো, বলে হাই বেঞ্চের উপর উঠে বসে পড়ল গোগো। আমি হতাশ চোখে জানলা দিয়ে বাইরে তাকালাম। এই ছেলেটা কি কোনো কিছুতেই রাগে না? শুধু আমি কথায় কথায় রেগে যাই।
শোন অরিন্দম, গোগো একটা চুইংগামের মোড়ক খুলতে খুলতে আমাকে দিয়ে বলল, অপরালিকার কথা ভুলে যা। শালা নিজেকে দেখেছিস একবারও? কোথায় কোহিনূর আর কোথায় আমচু? শালা জ্ঞান দিস না। টাইটানিক দেখেছিস? গল্পটা মনে আছে? রীতিমতো রেগে গিয়ে বললাম আমি। হ্যাঁ তা মনে আছে, তবে ভাই প্রথমত ওটা সিনেমা, তার উপর বিদেশি, আর তাছাড়া ওই সিনেমাতে জ্যাকের একটা গুণ ছিল, ভালো ছবি আঁকতো। তোর কি গুণ আছে শুনি? আমি বললাম, আমি ক্যান্ডি ক্রাশে বলে বলে লেভেল কমপ্লিট করতে পারি। আহা কি গুণ, যেন এক এক লাফে একটা গ্রহে গিয়ে পড়ছে। আমি মাথা নিচু করলাম। সত্যি আমার কোনো গুণই নেই, এমনকি অঙ্কের সামান্য গুণ করতেও আমি হিমশিম খাই। আমার কোনো গুণ নেই কেন? বেগুনেরও শুনেছি গুণ থাকে, আমার কেন নেই? শোন, ওসব অবড়া শুবড়া ছেড়ে চসার মিল্টনে মন দে। ইংলিশ অনার্স রবিদার ক্যান্টিনের চপ নয় কিন্তু। আবার বলল গোগো। ইংলিশ অনার্স যে মোচার চপ নয় তা আমিও জানি, কিন্তু কি করব, বই খুললেই যে অবড়ার মুখটা ভেসে ওঠে। প্যারাডাইস লস্টের মলাটা দেখতে পাই অবড়ার হাসি মুখে চুল ঠিক করার ছবি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বইয়ের ভেতরে দেখতে পাই অভ্রাকে নিয়ে লেখা কবিতা। আমি জানি আমি অভ্রার যোগ্য নই, কিন্তু মনকে কি আর সবসময় সব কিছু লজিক্যালি বোঝানো যায়? আজ অভ্রার মন মেজাজ খুব ভালো। আজ আর ঘন্টাখানেক পরে স্যান্ডির সাথে ও বেরোবে। স্যান্ডি বাবার বন্ধুর ছেলে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বাইরে ভালো চাকরি পেয়েছে। না, আমেরিকা নয়, ইউরোপ। আজকাল কি যে চল হয়েছে, সবাই মিলে দল বেঁধে আমেরিকা চলে যাচ্ছে। জানে না এখন আমেরিকার কি রাজনৈতিক অবস্থা। ওদের সরকার জোর দিচ্ছে নিজেদের দেশের লোককে আগে কাজ দিতে। কারণটা খুব সোজা, সেই আদি অকৃত্রিম ভোটের রাজনীতি। যাদের ভোট দেওয়ার অধিকার নেই তাদের কথা ভাবার দরকার নেই, যাদের আছে স্রেফ তাদের কথাই ভাবো, ভোট আপনিই পাবেন। গ্রিন কার্ড না পেলে ভোট দেওয়া যায় না, সুতরাং সেই সব মানুষদের চাকরি রইল কি গেল, মরল কি বাঁচল, কি আসে যায়। স্যান্ডি কাজের কাজ করেছে, ইউরোপে চাকরি নিয়েছে। আর ইউরোপের একটা সুবিধা হলো দারুণ ঘোরার সুযোগ। গোটা ইউরোপই এখন কানেক্টেড, শুধুমাত্র ইংল্যান্ডকে বাদ দিয়ে। এক দেশ থেকে অন্য দেশে যেতে ফ্লাইট ধরার দরকার হয় না, ট্রেনে বা স্রেফ গাড়িতে করেই যাওয়া যায়। এখন ইউরোপই বেস্ট। এসবই আমরা নিজের কথা, নিজের রিসার্চ। অন্যের কথায় চলার মেয়েও কোনোদিনই নয়। নিজে সব ব্যাপারে জেনে নিয়ে তবে পা বাড়ায়। ও তো আর একটা ছেলের কাঁধে ভর করে জীবন কাটাবে না, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। নিজের পায়ে দাঁড়ানোর কারণ বিয়েটা ভেঙে গেলেও যাতে ওকে পথে বসতে না হয়। আজকাল কিছুই তো বলা যায় না, প্রেম করে বিয়ে করেও লোকজন বউকে পিটিয়ে মেরে ফেলছে। ঘড়ি দেখলো অবরা 5:10। রেডি হতে হবে এবার। রেডি হতে অন্তত 1 ঘন্টা তো লাগবে। ও একটা জিনিস বুঝে গেছে, পুরুষ জাতটাকে কখনো রেডি হওয়ার ব্যাপারে কমিয়ে বলতে নেই। সব মেয়েরাই বলে আর 5 মিনিট, এদিকে নিজেরাও জানে এখনো কম করে 1 ঘন্টা লাগবে। ছেলেদের বলতে হয় অন্যরকম ভাবে, 1 ঘন্টা লাগলে বলতে হয় 1.5 ঘন্টা। তারপর যখন 1 ঘন্টা পরে বেরোবে তখন ছেলেটি মুগ্ধ হবেই, কারণ সে ধরেই নিয়েছিল 1.5 ঘন্টা বলেছে মানে কমসে কম 2 ঘন্টা লাগবে। সেখানে 1 ঘন্টাতেই বেরিয়ে এলে ছেলেটা টসকাবেই। রেডি হয়ে রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি নিল অপরা। বেশিক্ষণের রাস্তা নয়, মেট্রোতেও যাওয়া যেত, কিন্তু ওই নামি রেস্টুরেন্টের সামনে যে ট্যাক্সি থেকেই নামতে মন চায়। ট্যাক্সি থেকে নেমে যখন ভাড়া মেটাচ্ছে অবরা, পিছন থেকে ওর খোলা কাঁধে একটা হাত পড়ল। ঘুরে দেখে স্যান্ডি হাসছে। হে, এসবে অভ্যস্ত অবরা। ও শরীরে ছিলা অছিলায় হাত দিতে চাওয়া ছেলে বন্ধুর সংখ্যা তো কম নয়। আজ দারুণ লাগছে তোমায়। ইউ আর লুকিং লাইক রেড ওয়াইন, ড্যাম সেক্সি। থ্যাংক ইউ, মিষ্টি হেসে বলল অবরা।
যদিও কমপ্লিমেন্টার উদ্দেশ্য সে বোঝে। স্যান্ডি কি একাই বিদেশি কালচারের ব্যাপারে জানে নাকি? চলো ভেতরে যাই, আজ যা মেঘ করেছে। ওর হাত ধরে বলল স্যান্ডি। সত্যি আজ আকাশে খুব মেঘ করেছে, ঝেঁপে বৃষ্টি নামবে বোধ হয়। স্যান্ডির সাথে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল অবরার। দু ঘন্টা পরে যখন রেস্টুরেন্ট থেকে ওরা বেরোলো, তখনও বৃষ্টিটা আসেনি। স্যান্ডি চাইছিল অবরাকে বাড়ি অবধি লিফট দিতে, কিন্তু অবরা রাজি হলো না। এমন কিছু রাত হয়নি, স্যান্ডিকে বাই বলে মেট্রোর দিকে হাঁটা দিতেই ঝমঝম করে আকাশ ভেঙে পড়ল। এতই জোরে বৃষ্টিটা এলো যে মুহূর্তের মধ্যে আউট অফ ফোকাস হয়ে গেল চারপাশ। যেন চোখের সামনে অস্বচ্ছ কাঁচ বসিয়ে দিল কেউ। দৌড়ে সামনে চায়ের দোকানটায় যেতে হবে, নইলে ভিজে যেতে হবে পুরো। চায়ের দোকানের ত্রিপলের ছাউনিতে দাঁড়াতে পারলে খানিকটা নিশ্চিন্ত। দৌড়ে যেতে গিয়ে ভিজেই গেল অবরা। বৃষ্টিটা আরও জোর হলো, যেন গরমের দাবদাহ শান্ত করতে প্রকৃতি তার সর্বোচ্চ ক্ষমতার দমকল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল। চায়ের দোকানে দু তিনজন লোক ছাউনির আড়ালে দাঁড়িয়ে আছে। তাদের চোখ অভরার সারা শরীরে অদৃশ্য হাত বুলিয়ে নিল একবার। সর্বাঙ্গ ভেজা, খোলা মেলা টাইট ড্রেস পরা একজন অবিশ্বাস্য রকমের সুন্দরী যুবতী মেয়েকে সামনে থেকে দেখে যতটা নাল ঝরে একজন পুরুষের, তার চেয়ে যেন কিছু বেশি লোভী হয়ে উঠল লোকগুলোর চোখ। এই প্রথম একটু একটু ভয় করল অবরার। আর তখনই সে শুনতে পেল ডাকটা, অবরা তুই এখানে? লোকগুলোর ফাঁক দিয়ে চায়ের দোকানের 40 ওয়াটের হলুদ বাল্বের মেড়মেড়ে আলোয় অবরা দেখল চায়ের দোকানের বেঞ্চে বসে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে অরিন্দম। সেই রাত্রি 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন রাত 12:30 বাজে, এখনও থামেনি। কখনো জোরে, কখনো আস্তে, ঠিকই ঝরে চলেছে। আমি বসে আছি আমাদের বাড়ির বারান্দার চেয়ারে, পুরনো আমলের বেতের আরামকেদারা। এটায় বসতে খুব ভালো লাগে আমার। এই চেয়ারটায় দাদু ছোটবেলায় আমাকে কোলে নিয়ে বসে থাকতেন আর মাঝে মাঝেই কাতুকুতু দিতেন। আমি কাতুকুতু একদম সহ্য করতে পারতাম না, খিলখিল করে হেসে উঠতাম, কিন্তু অপেক্ষায় থাকতাম কখন দাদু আমাকে কাতুকুতু দেবে। দাদু মারা যাওয়ার পর আমাকে আর কেউ কাতুকুতু দেয়নি, না স্কুলের বন্ধুরাও না। বন্ধু সেরকম কজনই বা ছিল, যারা ছিল তারাও আমারই মতো মজার মুরগি। সবাই আমাদের পিছনে লেগে মজা পেত। কিন্তু আজ আমি এই চেয়ারে বসে আছি অন্য কারণে। আসলে আজকে রাতের রেস্টটা এত তাড়াতাড়ি মিলিয়ে যেতে দিতে চাইছি না। অভ্রালিকাকে সেই সময় ওই চায়ের দোকানে দেখে বেশ অবাকই হয়েছিলাম। এখন এখানে কি করছে ও? আর দেখেছিলাম দোকানের শেডের নিচে দাঁড়ানো লোকগুলোর চোখ গিলে খাচ্ছে ওকে। ছাতা ছিল আমার সাথে। আসলে আমি বেরিয়েছিলাম একটা ফুটপাথের টি-শার্ট কিনতে। ফেরার পথে চা খেতে ইচ্ছে হয়েছিল খুব, তাই ওই দোকানটায় ঢুকেছিলাম। বর্ষাকালে বৃষ্টি হোক আর না হোক, ছাতা আমি সঙ্গে রাখি, আজও ছিল। সেই সময় ওই ভেজা পোশাক, কপালে লেপ্টে থাকা ভিজে চুল আর মাথা মুখ বেয়ে গড়িয়ে আসা জলের ফোঁটায় সজ্জিত অবরাকে আর তার চারপাশের শকুনগুলোকে দেখে আমার গায়ের রক্ত গরম হয়ে উঠেছিল। সোজা উঠে দাঁড়িয়ে অবরার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আমার ছাতা আছে, চল। অবরা অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। সেটা কি আমার এইভাবে ওকে উদ্ধার করার জন্য কৃতজ্ঞতায়, নাকি সারাক্ষণ মুখচোরা হয়ে থাকা ছেলেটার
আচমকা লাফিয়ে ওঠার সাহস আর কনফিডেন্স থেকে মুগ্ধতায় আমি জানি না, আমি শুধু দেখেছিলাম বাধ্য মেয়ের মতো চুপচাপ আমার পাশে এক ছাতার তলায় হাঁটছে অভ্রা। অভ্রাকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে এসেছিলাম। এক ছাতার তলায় ওই মুষলধারার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, মিথ্যে বলবো না, কেঁপে কেঁপে উঠছিলাম। না, ঠান্ডায় নয়, আনন্দের শিহরণ ছিল সেটা। আজ এই মুহূর্তটায়, এই মুষলধারা বৃষ্টির মধ্যে এক ছাতার নিচে যেন অভ্রাকে নিয়ে আমি হাঁটছিলাম না, যেন রাজ কাপুর হাঁটছিল নার্গিসকে পাশে নিয়ে। শহরটাও যেন আমাদেরই পক্ষ নেওয়ার জন্য সাদা কালো হয়ে গেছিল। রাস্তার সব লোকজন উধাও হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল দোকানপাট। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে একবার ঘুরে তাকিয়েছিল অভ্রা আমার দিকে। সেই দৃষ্টিতে কি ছিল আমি জানি না, শুধু দেখেছিলাম অভ্রার চোখের পাতায় জমে থাকা জলের ফোঁটাগুলো তীর তীর করে কাঁপছে, আর সেই মুক্তোর মতো জলের ফোঁটার আড়াল থেকে আমার দিকে তাকিয়ে আছে এক জোড়া টলটলে কালো দিঘির মতো চোখ। ফিরে আসার সময় ওকে দিয়ে এসেছিলাম আমার চুইংগামের প্যাকেটটা। ওর হাতে প্যাকেটটা দিয়ে বলেছিলাম, এটা রাখ, তোকে দিলাম। রাত 12:30 বেজে গেল, তবু ঘুম নেই অভ্রালিকার চোখে। বাইরে বৃষ্টিটা এখনো হয়েই চলেছে। ছোটবেলায় বৃষ্টি হলে রেনি ডে হয়ে যেত স্কুলে, খুব ভালো লাগতো। তারপর ক্লাস 3-তে পড়ার সময় গরমের ছুটিতে সিমলা যাওয়ার প্ল্যান হয়েছিল। অভ্রা খুব এক্সাইটেড ছিল এই নিয়ে। স্কুলের সব বন্ধুদের বলে দিয়েছিল তারা সিমলা যাচ্ছে। কিন্তু যাওয়ার দিন দুপুর থেকে তুমুল বৃষ্টি, সারা শহর ঝাপসা হয়ে গিয়েছিল। রাস্তায় জল জমে গিয়েছিল, ট্রাফিক পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওদের ট্যাক্সি সময় মতো পৌঁছতে পারেনি স্টেশনে, ট্রেন চলে গিয়েছিল। সেই থেকে অভ্রার কাছে বৃষ্টি ঘোর অপছন্দের। যখন কেউ বৃষ্টি নিয়ে কাব্যি করে বা রোম্যান্টিক কথাবার্তা বলে, অসহ্য লাগে ওর। মনে হয় মাথায় এক বালতি জল ঢেলে দিয়ে বলে, এই নে তোর বৃষ্টি। আজও বৃষ্টিটা আসতেই তার প্রচণ্ড বিরক্ত লেগেছিল। সেই ছোটবেলা থেকেই যেন এই বৃষ্টি তার পিছনে কাঠি করে যাচ্ছে। তার মধ্যে গোদের উপর বিষ ফোঁড়ার মতো কোত্থেকে হঠাৎ উদয় হয়েছিল ওই অরিন্দমটা। কিন্তু তারপর কি যেন হয়ে গেল। ওই রোগা ভীতু চোখের সাধারণ ছেলেটা হঠাৎ যেন পৃথ্বীরাজ চৌহান হয়ে ওকে উদ্ধার করে নিয়ে এলো। আর ও যেন সংযুক্তার মতো সঁপে দিল নিজেকে। কিভাবে ওরা বাড়ি অবধি পৌঁছলো তা মনে নেই অভ্রার, শুধু মনে আছে চুইংগামের একটা মিষ্টি গন্ধ পাচ্ছিল সে। যে গন্ধটা সে পায় যখন সে নিজে চুইংগামের মোড়ক খোলে। মুখে দিতেই সেই মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে মুখের ভেতর, নেমে যায় গলা দিয়ে। অবিকল সেই গন্ধ সে পাচ্ছিল অরিন্দমের শরীর থেকে। বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছিল অরিন্দম, কিন্তু অভ্রার মাথা থেকে এক চুলও ছাতা সরায়নি। ওর চোখের দিকে তাকাতে খুব ইচ্ছে করছিল অভ্রার, কিন্তু পারছিল না। একটা বাধা যেন ওকে বারবার আটকে দিচ্ছিল। অভ্রা জানে সেই বাধার নাম অপরাধ বোধ। এই অরিন্দমের নামেই কত বাজে কথা বলেছে সে। আজ ছোটবেলার বন্ধু স্যান্ডিও হাই বলার ছুতোয় তার খোলা কাঁধ ছুঁয়েছে। এরকম কত অজস্র হাত তার শরীর ছুঁয়ে যায় প্রতিদিন। এসব গা সওয়া হয়ে গেছে তার। কিন্তু খুব কাছের বন্ধুরাও যখন নানা ছুতোয় তার শরীরে হাত দেয়, তখন খুব খারাপ লাগে অভ্রার, কান্না পায়। অথচ আজ বৃষ্টির মধ্যে এক ছাতার তলায় হেঁটেও অরিন্দম একবারও তার হাত ধরেনি। একবার কাঁধে কাঁধ ঠেকে গিয়েছিল অরিন্দমের সাথে। অরিন্দম নিজেকে একটু সরিয়ে নিয়ে ছাতার আড়াল থেকে আরেকটু বেরিয়ে গিয়েছিল, যাতে আবার না কাঁধ ঠেকে যায়। সেই মুহূর্তটায় গলার কাছে কিছু একটা যেন আটকে গিয়েছিল অভ্রার। কিছুতেই অভ্রা নিজেকে স্বাভাবিক রাখতে পারছিল না। গলার কাছে আটকে থাকা কষ্টটা বাড়িয়ে চলেছিল তার চাপ।
এই ছেলেটাকেই না সে অপমান করেছিল। বাড়ি পৌঁছে নিজের সমস্ত মনের জোর এক করে অভ্রা ফিরে তাকিয়েছিল অরিন্দমের দিকে, নিজের চোখ রেখেছিল অরিন্দমের চোখে। আর তখনই অরিন্দম বাড়িয়ে দিয়েছিল তার চুইংগামের প্যাকেটটা। বালিশের পাশে রাখা চুইংগামের প্যাকেটটা আবার হাতে তুলে নিল অভ্রা। মুঠোর মধ্যে প্যাকেটটা নিয়ে চোখ বন্ধ করল। ওর বন্ধ চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। বাইরে ঠিক তখনই প্রচণ্ড শব্দে বাজ পড়ল। কি বলছো কাকা, পাঠিয়ে দিয়েছো তো? গোগো যেন আমার পিঠটাকে ভিড় বাসে ধরা পড়া পকেটমারের গাল ভেবেছে। শালা, এত জোরে কেউ থাপড়ায়? গোগো আবার বলল, গুরু তুমি তো পুরো রাজ কাপুর হয়ে গেছো। আমি ওর দিকে তাকালাম। এটা সাবাসী না প্যাক বুঝতে পারলাম না। আমাকে চিরকাল সবাই আন্ডার এস্টিমেটই করে এসেছে, তাই প্রশংসা শুনলে ঘাবড়েই যায়। তবে কি জানো গুরু, রাজ কাপুর আর নার্গিসের কিন্তু রিয়েল লাইফে বিয়ে হয়নি বলে দিব্যি আমার প্লেট থেকে একটা পকোড়া তুলে নিল গোগো। শালা ক্রাইম মাস্টার গোগো, একটু ভালো কথা বলতে পারিস না? আমি এবার খিচিয়ে উঠলাম। নেগেটিভ কথা শোনার অভিজ্ঞতা অনেক থাকলেও অভ্যেস এখনো করে ফেলতে পারিনি। নেগেটিভ কথা শুনলে এখনো মনের ভেতরে রাগটা হয়। আরে গুরু, চিকেন পকোড়া চিবোতে চিবোতে বলল গোগো, আমি যার সম্ভাবনার কথা বলছি, হতেও পারে ও নাও পারে। তোমাকে আর সম্ভাবনা মারাতে হবে না, আমি তেতে উঠে বললাম। তবে এই কথাটা যে আমারও একবারও মনে হয়নি তা কিন্তু নয়, বরং কাল রাতের আমিকে এখন অচেনাই লাগছে। আসলে আমি তো ওরকম নই, আমি আদ্যন্ত মুখচোরা ভীতু একটা ছেলে। কালকের আমি আর রোজের আমির মধ্যে আকাশ পাতাল তফাৎ। চল, ক্লাস আছে, হিস্ট্রি অফ লেট। খাওয়া শেষ করে বলল গোগো। আমারও খেয়াল হলো 2টো প্রায় বাজে। টিভি স্যারের ক্লাস আছে আজ। ওনার ক্লাস আমি আজ অবধি কোনো দিন বাং করিনি। এক্সকিউজ মি। মিহি গলায় পিছন থেকে ডাকটা শুনে মুখ ঘুরিয়েই আমি স্ট্যাচু হয়ে গেলাম, বা বলা ভালো কোনো জাদুকরের মন্ত্র আমাকে স্ট্যাচু করে দিল। ইও কি সম্ভব? তৃষ্ণার্তকেই তো জানি জল খুঁজে নিতে হয়, জল কি কখনো তৃষ্ণার্তের কাছে আসে? সাফল্য এসে ধরা দেয় কারুর কাছে নিজে থেকেই? এমনি এমনি কি দৈব বর পাওয়া যায়? জানি না, তবে এইটুকু জানি আমি এই মুহূর্তটা চাওয়া তো দূর, কল্পনাও করিনি। এ যেন আমার কাছে গল্পের মতো, যেন কেউ আমাকে নিয়ে গল্প লিখছে, যে গল্পে আমিই নায়ক। চেয়ারে বসে পিছন দিকে মাথা ঘুরিয়ে সেই স্ট্যাচু অবস্থাতেই আমি তাকিয়ে রইলাম আমার থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে থাকা অভ্রালিকার দিকে। আর হঠাৎ কেন জানি আমার মনে হলো কলেজ জীবনে প্রথমবার আমার টিভি স্যারের ক্লাসটা আর পড়া হলো না। দুপুর থেকে শেষ বিকেল টানা বৃষ্টি হওয়ার পর হঠাৎ মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেলে শেষ বিকেলের একটা অদ্ভুত স্নিগ্ধ রোদ্দুর ওঠে। ঠান্ডা সেই সূর্যের আলোয় একদমই তেজ থাকে না, বরং একটা মন কেমনের ছোঁয়া থাকে। সেই রোদের ছোঁয়া লাগলেই মন খারাপ হয়ে যায়। প্রকৃতির বিপুল চমকের মধ্যে এও এক ছোট্ট চমক। কোনো কারণ ছাড়াই সত্যি সত্যি মন খারাপ করে দিতে বোধহয় প্রকৃতিই পারে। এই বৃষ্টির পরের শেষ বিকেলের মন খারাপ করা রোদ্দুর বরাবরের প্রিয় অভ্রার। তাই বোধহয় আজকে এই রোদটা উঠেছে। আকাশও বোধহয় জানতে পেরেছে যে অভ্রার আজ মন খারাপ, তাই তাকে সঙ্গ দিতে পাঠিয়ে দিয়েছে এই রোদ্দুরকে।
আজ ক্যান্টিনে অভ্রাত গিয়েছিল অরিন্দমের সঙ্গে কথা বলতে, তাকে বলতে যে ওর সাথে আগের খারাপ ব্যবহারের জন্য ও দুঃখিত, সরি বলতে গিয়েছিল, বন্ধুত্বও করতে চেয়েছিল। কিন্তু ওর সাথে এমন ব্যবহার কেন করলো অরিন্দম? এই যেন সম্পূর্ণ অন্য ছেলে। কাল রাতের সেই ছেলেটার সাথে কোনো মিলই নেই। কিভাবে বলল অরিন্দম ওকে যে ও কাল রাতে শুধুমাত্র কর্তব্যটা করেছে? একটা মেয়েকে যেভাবে সাহায্য করা উচিত একটা ছেলের, ও সেটাই করেছে। তার মানে অভ্রার জায়গায় অন্য কেউ থাকলে ও তাকেও এইভাবে বাড়ি পৌঁছে দিত। অভ্রা তার মানে ওর কাছে স্পেশাল কেউ নয়। ইচ্ছে করছিল অরিন্দমকে চিৎকার করে জানিয়ে দিতে যে ওর এইসব চিপ সমাজসেবার কোনো দরকার নেই তার, কিন্তু পারছিল না। আগের রাতের গলার মধ্যে যে কষ্টটা আটকে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছিল অভ্রার গলায়। মনের ভিতর কেউ যেন ঢিল মেরে ভেঙে দিচ্ছিল অভ্রার কাঁচের বাড়ি। অভ্রা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না, কারণ যে ছেলেটা ঢিল মারছিল তার নাম যে অরিন্দম। মন খারাপ করলে অভ্রা জগজিৎ সিং এর গান শুনে, ওনার গজল খুব ভালো লাগে তার। মনের সব কষ্টের উপর যেন সুরের প্রলেপ লাগিয়ে দেন জগজিৎ সিং তার গান দিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে মোবাইলে হোঁঠো সে ছুলো তুম গানটা চালিয়ে দিল অভ্রা। আর তখনই সে বুঝতে পারল তার চোখ কখন যেন ঝাপসা হয়ে গেছে। রাতের আকাশ আমার কাছে বরাবরই প্রিয়, বিশেষ করে পূর্ণিমার রাত। কেমন এক থালা চাঁদ তার মায়া ছড়িয়ে দেয় বিশ্ব চরাচর জুড়ে। ছবি আঁকার সময় বা সিনেমায় চাঁদের আলো নীল রঙের হয়, কিন্তু সত্যিকারের জ্যোৎস্নার কোনো রং হয় না। বাস্তবের জ্যোৎস্নার থাকে শুধু স্বপ্নালু পরিবেশ তৈরি করবার অসীম ক্ষমতা, যে পরিবেশের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে ভালোবাসা আর মন খারাপের কষ্ট। আজ সেই রকমই একটা পূর্ণিমার রাত। আকাশের চাঁদ যেন তার সমস্ত মায়া আজ উপর করে দিয়েছে। বর্ষাকালের পূর্ণিমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে যায় একদম, আর তাই চাঁদের উপচে পড়া মায়াবী আলো আরও মায়াবী লাগে। ছাদে খুব একটা আমি আসি না রাত্রিবেলায়, আজ এসেছি। ভুবন জোড়া মায়াবী আলোর নিচে বসে বুঝতে চেষ্টা করছি নিজেকে, অভ্রাকেও। আজ নিজেই হঠাৎ এসেছিল অভ্রা আমার কাছে, আমাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য। আমার কেমন যেন গুলিয়ে গিয়েছিল সব। শরীরের উপরের অংশে কোনো সাড় পাচ্ছিলাম না, যেন গ্যাস বেলুন হয়ে উড়ে যাচ্ছিলাম আমি। কিন্তু বাদ সেধেছিল জগদ্দলের মতো ভারী হয়ে ওঠা পা দুটো। আমার চারপাশের পৃথিবী যেন সিনেমার মতো ঘুরছিল, শুধু স্থির ছিল অভ্রা। ওর ওই ঠোঁট কামড়ে তাকানো, নিচের দিকে তাকিয়ে কথা বলতে বলতে আচমকা চোখে চোখ রাখা আমাকে নাড়িয়ে দিয়েছিল ভিতর থেকে। ভয় করছিল খুব, মনে হচ্ছিল এটা স্বপ্ন নয় তো। ভয় পেলে মানুষের স্বাভাবিক বুদ্ধি কাজ করে না, আমারও করেনি। বোকার মতো বলে ফেলেছিলাম কাল যা করেছি সেটা আমার কর্তব্য, বিপদে মেয়েদের পাশে দাঁড়ানোই উচিত। আর তখনই যেন ভীমের অদৃশ্য গদার বাড়ি খেয়েছিলাম বুকে। দেখেছিলাম অভ্রার দৃষ্টি নিমেষের মধ্যে পাল্টে গেছে। না, সে দৃষ্টিতে রাগ ছিল না, ছিল কষ্ট। আর তখনই ইচ্ছে হয়েছিল গলা ফাটিয়ে বলতে যে আমি কাল যা করেছি শুধু তোর জন্য করেছি, তোকে কতটা ভালোবাসি আর কবে বুঝবি। কিন্তু কিছুই বলতে পারিনি। আসলে চিরদিন যে ক্লাসে উত্তর জেনেও চুপ করে থেকেছে, হাত তোলার সাহস পায়নি স্যার যদি বকে এই ভেবে, তার এত সাহস শুধু গল্পেই হয়, বাস্তবে হয় না। আর কিছুই বলেনি অভ্রা, শুধু চোখ নামিয়ে নিয়ে চলে গিয়েছিল আমার সামনে থেকে। আমি কলকাতার রাস্তার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম অভ্রার ওই ধীর পায়ে চলে যাওয়া। না, একটা দীর্ঘশ্বাস অবধি পড়েনি আমার। শুধু মনে হয়েছিল সিন্ডারেলা এসেছিল আমার কাছে, আমি তাকে গ্রহণ করতে পারিনি।
এখন সিন্ডারেলা হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে, আর তাকে ফিরে পাওয়ার জন্য কোনো যুদ্ধ নেই আমার কাছে। জোরে বল, শুনতে পাচ্ছি না। ওষুধের দোকানের সামনে শেডের তলায় দাঁড়িয়ে ফোন কানে দিয়ে বলল অবরা। পাশের কথা শোনা গেল না, ফোন কেটে গেল। রঞ্জনার গলাটা কেমন যেন এক্সাইটেড শোনাচ্ছিল না। কি হয়েছে ওর? আজ আবার বৃষ্টি নেমেছে, তাও কলেজ যাওয়ার সময়। ধুর, ভালো লাগে? একে তো বৃষ্টি ওর ঘোর অপছন্দের, সেদিন রাত্রের পর থেকেই বৃষ্টি দেখলেই মন খারাপ হয়ে যাচ্ছে অবরার। তার উপর আবার কলেজ যাওয়ার সময় বৃষ্টি, ভিজে মেকআপের 12টা বেজে যাবে। চুলটা কালকেই সবে স্ট্রেটনিং করিয়েছে অবরা, এখন 3 দিন জল লাগানো বারণ। কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটলেও ভিজে কাক হয়ে যাওয়ার 16 আনা সম্ভাবনা আছে। হতচ্ছাড়া বৃষ্টি, একে তো অবরাকে পাগল করে দিল, তার উপর আজও জ্বালাচ্ছে। আচ্ছা, আজও যদি অরিন্দম আসে তাহলে কেমন হয়? অরিন্দম যদি ছাতা হাতে নিয়ে তার পাশে হাঁটতে বলে, অবরা কি হাঁটবে? চুলের মায়া ত্যাগ করে? মেকআপ ধুয়ে যাবে জেনেও পরোয়া করবে না? আচ্ছা, অরিন্দমকে কি সে ভালোবেসে ফেলেছে? কথাটা মনে হতেই একটা শিহরণ খেলে গেল অবরার শরীরে। সত্যি কি সে অরিন্দমের প্রেমে পড়েছে? রণবীর কাপুরের জায়গায় অরিন্দম? হেসে ফেলল অবরা। সত্যি মানুষ ভাবে এক আর হয় আর এক। কে জানতো ওই বোকা বোকা ছেলেটাকেই একদিন অবরা রণবীর কাপুরের থেকেও বেশি ভালোবেসে ফেলবে। হঠাৎ অবরা শুনল তার সামনে দাঁড়িয়ে কেউ জিজ্ঞেস করছে, কিরে, একা একা দাঁড়িয়ে হাসছিস কেন? বৃষ্টি নামলেই আমার কেমন একটা হয়, ঠিক বোঝাতে পারবো না। তবে স্কুলে পুজোর ছুটি পড়ার আগে ঠিক এইরকম অনুভূতি হতো। আকাশে বাতাসে পুজোর গন্ধ, সকালে পুজোর রোদ্দুর দেখে খালি মনে হতো এইবার বোধহয় ক্লাসের পড়াশোনা বন্ধ হবে, শিক্ষকেরা সবাই মিলে ক্লাসে গল্প করবেন ছাত্রদের সাথে। হ্যাঁ, আমাদের স্কুলে এমনটাই হতো। পুজোর আগে হঠাৎ করে একদিন স্যারেরা সবাই বলতো, এবার পড়াশোনা বন্ধ, আবার পুজোর পরে দেখা যাবে। সেই দিনটার কোনো নির্দিষ্ট সময় ছিল না, পুজোর আগে যে কোনো দিন এই কথা বলতেন স্যাররা। এখন বৃষ্টি নামলেই আমার অবরাকে দেখতে ইচ্ছে করে, তার সাথে এক ছাতার তলায় হাঁটতে ইচ্ছে করে। কিন্তু ইচ্ছে হলেই ইচ্ছে পূরণ করার ক্ষমতা তো আমাদের নেই, বরং আমাদের ইচ্ছেগুলো অপূর্ণ রেখে দেওয়ার চেষ্টাই বিধাতা করেন। যেন তিনি বিধান দিয়েছেন, চাইতে আমরা ঠিকই পারি, কিন্তু পেতে পারি না। আজ এই সকালে কলেজে যেতে গিয়েও যে এমন বৃষ্টির মুখে পড়ে যাব কে জানতো। সকালে আকাশে এক টুকরো মেঘ ছিল না, আর এখন আকাশ যেন একেবারে পৃথিবীর স্থলভাগই মুছে দিতে চাইছে। কাল রাতে রঞ্জনাকে ফোন করেছিলাম, ফোন নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছি দেখে ও তো ভ্যাপাচাকা খেয়ে গেছিল। আসলে আমার মতো একটা ছেলে যে অবরার জন্য এত দূর যেতে পারে ওর ধারণা ছিল না। কিন্তু যুগে যুগে এই প্রেম জিনিসটা আমাদের মতো যুবকদের দিয়ে অসাধ্য সাধন করিয়ে নিয়েছে। আমি কি করে প্রেমের সেই অসীম ক্ষমতাকে টেক্কা দেব? তাই রঞ্জনাকে জিজ্ঞেস করেছিলাম অবরা আমার ব্যাপারে কি ভাবে। তাতে স্পষ্ট উত্তর রঞ্জনা দেয়নি, হেঁয়ালি করেছিল। তা তো করবেই, পাকে পড়লে হাতিকেও চামচিকে অব্দি লাথি মেরে যায়, তাহলে চামচিকে পাকে পড়লে কি হতে পারে সে তো জানা কথা। কিন্তু আমার বৃষ্টি নামলে আর দাঁড়াতে ইচ্ছে করে না, ইচ্ছে করে ছাতা মাথায় দিয়ে একাই হাঁটি আর অনুভব করার চেষ্টা করি অবরা পাশেই হাঁটছে। সত্যি পুরো কেলানে হয়ে গেছি, কিন্তু কি করব? ওই যে বললাম, প্রেমের অসীম ক্ষমতা। সামনের মোড়ের ওষুধের দোকানের পাশে একটা পানবিড়ি সিগারেটের দোকান আছে, ওখান থেকে চুইংগাম নিতে হবে, স্টক ফুরিয়ে গেছে। কিন্তু মোড় ঘুরেই আমার হার্টবিট তস্যিপনা শুরু করে দিল। মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়।
আর হবে নাই বা কেন? ওষুধের দোকানে শেডের তলায় জলপাই রঙের স্লিভলেস বডি ফিটিং সালোয়ার পরে সবুজ ব্যাগ কাঁধে নিয়ে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তার কথাই এতক্ষণ ভাবছিলাম। কিন্তু মেয়েটা একা একা নিজের মনে হাসছে কেন? গিয়ে কথা বলবো? ভয় লাগছে। কিন্তু আমি তো একা নই, আমার সঙ্গে বৃষ্টি আছে আজকেও। আর বিজ্ঞাপনে তো কতবার ধরে একই কথা বলে যায়, ডর কে আগে জিত হ্যায়। আমি বড় নিঃশ্বাস নিয়ে অবলার সামনে গিয়ে দাঁড়ালাম। অসীম সাহসে ভর করে জিজ্ঞেস করলাম, কিরে, একা একা দাঁড়িয়ে হাসছিস কেন? তারপর থেকে আমাকে মানুষ করবার ভার অভ্রা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আমাকে সে ফ্যাশনেবল বানিয়েই ছাড়বে। রোজ নিয়ম করে আমাকে ড্রেস সেন্সের উপর লেকচার দেয়। আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকি। ওর কথাগুলো যেন সেতারের ধ্বনির মতো আমার কানে এসে পড়ে। তখন ও রেগে যায়, বলে আমি নাকি ওর কথা শুনছি না, এরকম করলে নাকি ভালো হবে না। কিন্তু বলার সময় ওর চোখে যে আনন্দ, যে লজ্জা মেশানো ভালোবাসা দেখতে পাই, সেটার বর্ণনা আমি করতে পারবো না। আমার ভাষা জানা নেই। এখন কলেজে আমাকে সবাই সমীহের চোখে দেখে। সবাই জিজ্ঞেস করে আমি কি করে অভ্রাকে পটালাম। আমি উত্তর দিই, আমি অভ্রাকে পটাইনি, ভালোবেসেছি।